তেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। দর্শক, একেবারে কোয়ার্টার ফাইনালের শুরু এবং রাউন্ড অফ 16-এর শেষ মুহূর্তে চলে এসেছে আমরা। মাত্র দুটি ম্যাচ রয়েছে, আজ রাত এবং ভোরে। আর্জেন্টিনা মুখোমুখি হবে জানেন মিশর, এবং পাশাপাশি সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচ রয়েছে। এছাড়াও গত রাতে দুটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যেখানে স্পেন হারিয়ে দিয়েছে রোনালদোর পর্তুগালকে। আমরা সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের মধ্যকার ম্যাচেও কিন্তু বেলজিয়াম একেবারে উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। আমরা ওভারঅল এই আগের দুটো ম্যাচ এবং সামনে যে দুটি ম্যাচ রয়েছে, যেখানে আর্জেন্টিনার মতো দল আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের অধিনায়ক তপু বর্মন। তো ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনা। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই, একটু শুরু করতে চাই। আমার কাছে মনে হয় যে গতকালকের দুটি ম্যাচ নিয়ে আলোচনা করাটাই আমার কাছে মনে হয় শুরুটা সেটাই করা যেতে পারে, যেহেতু রোনালদোর খেলা ছিল, পর্তুগালের খেলা ছিল, রোনালদোর শেষ ম্যাচ। তিনি যেহেতু আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে এটাই তার শেষ বিশ্বকাপ, এবং তিনি এটিও বলেছিলেন যে শেষ বিশ্বকাপ হলেও শেষ ম্যাচ তার জন্য হবে না। তিনি অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন, তবে শেষ পর্যন্ত তাই হচ্ছে। এবং তিনি গতকালকের ম্যাচে ধরা যায় যে ফ্লপই ছিলেন। মাত্র 19 বার তিনি বল টাচ করতে পেরেছেন, এবং গোল অভিমুখে আসলে তার কোনো শট নেই। এবং 741 মিনিট, 10 নকআউট ম্যাচের কথা বলছি ওভারঅল, এই 741 মিনিটে তিনি একটাই গোল করেছেন, এবং সেটিও আবার পেনাল্টিতে। আসলে আমি বলবো যে এই জায়গায় একা রোনালদোকে আমার মনে হয় যে দোষ দিলে চলবে না। প্রথমত অ্যাজ এ টিম হিসেবে আমার কাছে মনে হয় পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে আসার আগে আমরা অনেক কথা বলেছি পর্তুগাল টিম নিয়ে। আসলে ইভেন ইনফ্যাক্ট আমার নিজেরই বাজির ঘোরা ছিল আসলে পর্তুগালের, কারণ যেভাবে তাদের মিডফিল্ডটা জি এক্স্যাক্টলি, আপনি যদি মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন এবং ওপেন্সিভলি বলেন, নেতো, রাফায়েল লিও, রোনালদো, তার উপরে ব্রুনো ফার্নান্দেস, দুজন নাভাস এবং ভিতিনা, যারা কিনা ওয়ার্ল্ড ফুটবল এখন বেস্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা পর্তুগালকে যেভাবে ভেবেছিলাম এবং তারা আসলে সেভাবে পারফরমেন্স করতে পারে না অ্যাজ এ দল হিসাবে, যেটা কিনা আমার কাছে মনে হয় যে আপনি যদি কিছু টিমের আপনার এই জায়গায় এখানে মার্টিনেজেরও একটু দায় আছে। হ্যাঁ, কোচের অবশ্যই দায় আছে। কোচ আপনার আমার কাছে মনে হয় যে অল ইন অল, আপনি তার ডিসিশন যদি মেকে কোনো প্লেয়ার মানতে রাজি না হয়, তাহলে সে ব্যর্থ। কারণ তাকে সেভাবে অর্গানাইজ করতে হবে এবং কোন সময় কোন ডিসিশন নিতে হবে সেটা তারই তো ইম্পর্টেন্সি, তাই না? তো আপনি ফর এক্সাম্পল আপনি লাস্ট ম্যাচে যদি রোনালদোকে চেঞ্জ করার পরে আপনার গঞ্জালো রামোস এসে যদি আপনার উইনিং গোল করে, ওয়াই নট? তাকে কেন ইউজ করা হলো না অ্যাজ এ নাম্বার 9 হিসাবে? কারণ আপনি যদি স্পেনের ডিফেন্সিভ লাইন দেখেন, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের টপ 10 ডিফেন্সের মধ্যে তাদের 3টা ডিফেন্স, কোভাসিচ, লাপার্তা এবং রদ্রি। তো সেই ডিফেন্সের এগেইনস্টে আপনার ডেফিনেটলি একটা রামোসকে প্রয়োজন ছিল। রামোসকে আপনার ইয়াং, তার রানিং অ্যাবিলিটি ভালো, তার গোল স্কোরিং ক্ষমতা ভালো। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটার অভিজ্ঞতা কিন্তু আছে। তো সেই ন্যাশনাল টিমের ওই হ্যাট্রিকের অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে তাকে তো ইউজ করানোটা প্রয়োজন ছিল কালকে, হোক 25 মিনিটস 30 মিনিটস। তখন আপনার গোল শূন্য ছিল। আপনার মরিনো যে কিনা লাস্টে নেমে এসে আপনার এক্সট্রা টাইমে গোলটা দিল। তো এই যে ব্যাপারগুলো, এগুলা তিনি ইউরোতে আমরা তাকে দেখেছি যে সেমিফাইনালে কিন্তু জার্মানির পক্ষে জয়সূচক গোলটি দেয়। জি এখন গঠন হয়েছে ভাই, আপনার স্পেনের কোচ চেঞ্জ করেছে, চেঞ্জ ক্লিক করেছে। কেন মার্টিনেস এই কাজটা করলো না? সে কি চেয়েছে, আই ডোন্ট নো। তো পর্তুগাল আসলে আমাদেরকে মানে হতাশ করেছে, কারণ তাদের প্লেয়ার অনুযায়ী এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো আমার কাছে মনে হয় পরের ব্যাপার। অ্যাজ এ টিম পারফরমেন্স এটা আমার কাছে আমার মনে হয় আপনার কাছেও ভালো লাগেনি। বিলো এভারেজ ছিল। হ্যাঁ, একদম। এবং রোনালদো ম্যাচটা হারের পর তিনি বলেছেন যে যত যাই হোক না কেন, তিনি ইউরোর সাথে বিশ্বকাপকে তুলনা করেছেন, যে তার কাছে এই ইউরো ট্রফি যেটা আছে সেই ট্রফিটাই তার কাছে বিশ্বকাপের সমান। এবং পাশাপাশি তিনি ওইটিও বলেছেন যে তার সময় পর্তুগাল অন্তত 3টা ট্রফি জিতেছে, ইউরোর পাশাপাশি নেশনস লিগের 2টি, 19 এবং 25 সালে। এর আগে আসলে পর্তুগালের তেমন কোনো সাফল্য ছিলই না। আপনি একমত কিনা? না, আসলে ভাই আপনার কগনিটিভ রিজনেন্স আপনার কাছে মনে হয় কিনা যে একটা আত্মতৃপ্তির যে ব্যাপারটা তার মধ্যে সেটা রয়েছে? না, আসলে আপনার একটা প্লেয়ার প্রায় 22 থেকে 23 বছর ধরে ফুটবলকে ডমিনেট করেছেন, আমি বলবো ওয়ার্ল্ড ফুটবলে। আপনি যদি তার 18-19 বছরের ক্যারিয়ার দেখেন, যখন সে আল নাসেরে যায়নি তখন সে কোথায় খেলেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার মতো প্লেয়ার মানে ওয়ার্ল্ড কাপের অ্যাট লিস্ট ফাইনাল খেলা উচিত ছিল।
কারণ সে ডিজার্ভ করে এবং তার টিমটা কিন্তু এত খারাপ ছিল না। তার টিমে আপনার সে যখন ইয়াং ছিল তখন লুইস ফিগু, সেই 2006 এর কথা মনে আপনি হ্যাঁ, বলতে যাচ্ছেন যে হ্যাঁ। সেমিফাইনাল খেলেছিল একবারই। সেমিফাইনাল খেলেছিল। তো এই যে টিমটা ছিল আসলে তারা কিন্তু তাদের টিম থেকে দেখেন ইউরোপে কত বড় বড় ক্লাবে খেলে প্লেয়ার। তো সেই অনুযায়ী আসলে আমি বলবো যে ইউরো জিতেছেন, এটা কিন্তু সত্য কথা যে পর্তুগালের কিন্তু এই ইউরোর আগে কোনো ট্রফি ছিল না, মেজর কোনো ট্রফি ছিল না। ইউরো তবে জিতাটা ইউসিবির সময় কিন্তু তারা ফাইনালও খেলেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে ব্যাপারটা আসলে তার 2006 থেকে 2026 পর্যন্ত এই পথ চলার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে পর্তুগাল রিজার্ভ করে সাম ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কিন্তু তারা আসলে টিম হিসেবে খেলতে পারে না, এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। জি, তারপরও আপনার কাছে মনে হয় কিনা যে রোনালদো বিশ্বকাপের সাথে ঠিক রোনালদোর নামটা, তিনি যে মানের ফুটবলার সেটা আসলে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন, কারণ আমরা ড্রিবলিং এর কথা যদি বলেন যে শেষ ধরেন 15 ম্যাচে তিনি ড্রিবলিং, শেষ 9 ম্যাচে কোনো ড্রিবলিং করেনি, 15 ম্যাচে তিনি ড্রিবলিং করতেই পারেননি। এবং পাশাপাশি যেটা বলছিলাম যে বল টাচই করেছেন তিনি গতকালকে সর্বসাকুল্যে মাত্র 19 বার। না আসলে 19 এবং টাচ, তার পাস থেকে যে গোল এসেছে তার মাত্র 2টি অ্যাসিস্ট। জি দেখেছি আমি। আসলে এই যে রোনালদোর মানে ব্যাপারটা, এটা আসলে মানে এই লেভেলে এসে আসলে তার ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তিনি তো সেটা মানতে চান না। না, কিন্তু এখন ঘটনা হচ্ছে অল অ্যাবাউট কনফিডেন্স। আমরা কিন্তু তাকে সবসময় দেখেছি যে যত প্রেশার সিচুয়েশনে আসুক সে অলওয়েজ একটা স্টেপ আপ করে, তার সবসময় একটা বুস্ট আপ থাকে, মানসিক ভাবে সে অনেক শক্ত, এটা আমরা জানি। কিন্তু আসলে এটা মানা উচিত, ফর অ্যাডমিট করা উচিত অ্যাজ এ ফ্যান, বা আমি আপনি বা আমরা সবাই কিন্তু দেখছি আসলে তার পারফরমেন্স। আসলে এখন যদি স্পেনের যে ইয়াং যে ডিফেন্ডারটা কোভাসিস, তার বয়স 19, কিন্তু রোনালদোর কেরিয়ার তার চেয়ে বড়, তাই না? 23 বছরের কেরিয়ার। তো ওই 19 বছরের প্লেয়ারের সাথে তার ম্যাচ করতে অনেকটাই ডিফিকাল্ট হচ্ছিল কালকে। আর আমি বলেছি যে স্পেন আসলে লো ডিফেন্ডিং থাকে না, তারা যখন প্লেইং মানে উইথ বলে খেলে তারা ভেরি হাই চলে আসে। দ্যাট মিনস রোনালদোর নিচে থাকা থেকে তার কামব্যাক করতে হবে, আবার অ্যাটাকে জয়েন করতে হবে। এই জায়গায় কিন্তু তার অনেকটাই মানে রানিং থাকতে হবে, সেটা কিনা ম্যাচ করতে অ্যাবিলিটিটা আসলে তার বয়সের সাথে সাথে যে তিনি কিছুটা হলেও হারিয়েছেন সেটা বলা যায়। এবং এটা নিয়ে তাকে নিয়ে অনেক ট্রল হচ্ছিল যে ভুজিনিয়া, তিনি এবারের বিশ্বকাপে যে কয়টি ড্রিবলিং করেছেন তার থেকে রোনালদোর ড্রিবলিং সংখ্যা কম, যেহেতু উনি করেনি। আমাদের সাথে কিন্তু দর্শক আছেন, দর্শক নাম পরিচয় নিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি পুরান ঢাকা থেকে টিপু বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তবু ভাই কেমন আছো? ভালো? জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আছি ভাই, তোমাদের তো কোনো জায়গার আওয়াজ নাই ভাই। আচ্ছা তবু এই পর্তুগাল কিন্তু আসলে চ্যাম্পিয়ন টিম না, পর্তুগাল কিন্তু চ্যাম্পিয়ন দল না, আমি মনে করি না। ও একটা সাদা মাটা দল। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা মেসি যারাই আছে এরা কিন্তু বোনাস, এটা একটা বোনাস। এদের কয়েকটা ওয়ার্ল্ড কাপ কিন্তু এদের খেলা হয়ে গেছে, এরা একটা ক্লাবের দলের জন্য একটা অ্যাডভান্টেজ, আর কিছু না। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওই সুযোগটা নাই, বয়স তো হয়ে গেছে। তুমি যদি ফুটবল খেলো বুঝো যে ওই নিচ থেকে এসে পিছনে আসবে, পিছন থেকে আমরা সামনে যাবে, এরকম বয়স বা সময় নাই। এবং এরা যেভাবে খেলে গেছে, তুমি দেখো আগামীতে 2-3টা ওয়ার্ল্ড কাপ খেলার প্লেয়ার আসে কিনা, এরা তো খেলেই গেল। তাই ইন্টারনেট এদেরকে আমাদের সম্মান করাটাই উচিত, যেটা খেলেছে দলের জন্য, দেশের জন্য খেলেছে। ধন্যবাদ। জি ভাই, তিনি আসলে তার মতামতটা দিলেন, কোনো প্রশ্ন ছিল না, আমরা আবার আলোচনায় ফিরতেই পারি। সকালেই হয়েছে যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের মধ্যকার ম্যাচ, এবং এই ম্যাচটা নিয়েও কিন্তু আলোচনা একেবারে কম হয়নি। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত চলে গেছে এই তাদের যে বেস্ট প্লেয়ারটা, অর্থাৎ 3 গোল করেছেন, বলাগুনের কথা বলছি, ফ্লোরিন বলাগুন, তার এবং নজিরবিহীন ঘটনা, বিশ্বকাপ তো বটেই, আমি ওয়ার্ল্ড ফুটবলেই নজিরবিহীন ঘটনা যে লাল কার্ড খাওয়ার পর তিনি আবার সে পরের ম্যাচে আবার খেলেছেন। এবং খুব ইন্টারেস্টিংলি রোনালদোর সমান বল টাচ করেছেন তিনি 19টি, তাকে একেবারেই বোতলবন্দি করে রেখেছিলেন কিন্তু বেলজিয়াম। না আসলে আপনি যদি বলগানের কথা বলেন, সে আসলে 4টি গোল করেছে ইউএস এর হয়ে, এটা কিন্তু মানে বিশাল ব্যাপার এবং ওয়ান অফ দ্য কি প্লেয়ার তাদের টিমের। এবং ইউএসএ টিমটা আসলে এবার আমাদেরকে সারপ্রাইজ করেছেন, তার আগে কখনো তারা রাউন্ড অফ 16-এ পৌঁছাতে পারে না, হয়তো বা আই ডোন্ট নো, আপনি কি জানেন? জি, যুক্তরাষ্ট্র ফাইনাল পর্যন্ত খেলেছে। যুক্তরাষ্ট্র ফাইনাল খেলেছে, সেটা আমি যদি ভুল না করে থাকি সেটা 1934 সালের 34 সালে ফার্স্ট ওয়ার্ল্ড কাপে। জি, পরের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। আচ্ছা,
কিন্তু আসলে আমাদের জেনারেশন কখনো তাদেরকে এই লেভেলে দেখি নাই, কিন্তু আসলে এবারের টিমটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে এবং তারা অ্যাজ এ দল হিসাবে খেলেছে, 3-5-2 ফরমেশনে খেলেছেন। আসলে এটা কিন্তু মানে স্পেশালি কোচকে ধন্যবাদ জানাতে হয় এবং পচেত্তিনো, যে কিনা আসলে অনেক এক্সপিরিয়েন্স কোচ এবং সে এরকম মাস্টার ট্যাকটিশিয়ান এবং তার সেই অ্যাবিলিটি আছে। আমরা দেখেছি টটেনহামকে সেই কোন লেভেলে নিয়ে গিয়েছিল। তো আসলে এই যে ব্যাপারটা ঘটেছে অ্যাবাউট রেড কার্ড, আসলে এই রেড কার্ড কিন্তু আপনারা যারা জানি যে যখন আপনি রেড কার্ড পাবেন, দ্যাট মিনস আপনি ফর এক্সাম্পল আপনি যে 10 মিনিটে ইউ গট এ রেড কার্ড, আপনি 80 মিনিট তো সাসপেন্ড, তার সাথে নেক্সট ম্যাচও সাসপেন্ড। কিন্তু এটা কোন রুলসে আসলে বলা হয়েছে যে সে নেক্সট ম্যাচটা খেলতে পারলো? এটা এক ধরনের প্রভাব, মানে মার্কিনদের বা প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এটা মানে এটা আমি আর আপনি হয়তো বা এখান থেকে অনেক কিছু দেখছি বা অনেক কিছু পড়ছি, কিন্তু এটা আসলে সঠিক কিন্তু আমরা জানি না আসলে কি ঘটেছে ঘটনা। তা আমার মনে হয় যে আসলে আমরা ওই ব্যাপারে নাই যাই। আমরা আসলে এটা কিন্তু খুব স্ট্রং স্টেটমেন্ট উয়েফা দিয়েছে, ফিফাকে উদ্দেশ্য করে খুব স্ট্রং স্টেটমেন্ট। হ্যাঁ, উয়েফা এবং ফিফা কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে, দুইটা কিন্তু আলাদা সংস্থা। এখন আসলে এটা কিন্তু একটা মানে, এবং বেলজিয়ামের যে আবেদনটা সেখানে ফিফায় ধোপে টেকেনি, কিন্তু শেষ পর্যন্ত মাঠের খেলায় তারা একেবারে না, বেলজিয়াম আপনার একটা এক্সপিরিয়েন্স টিম এবং তারা আসলে ম্যাচটাকে বলবেন যে ডমিনেটই করেছেন। আপনি লুকাকু গোলে ফিরেছেন, লুকাকুকে স্পেশালি ডি ব্রুইনা, তারপরে আপনার লুকাকু, তারপরে আপনার ডোকো, তিনজন কি প্লেয়ারকে কালকে 11-এ নামায় নাই কোচ। আসলে কি রিস্কটা নিয়েছে। এবং আমি দেখলাম যে এই ইউএস এর গোলরক্ষকের একটা বড় ভূমিকা ছিল এতগুলো অন্ততপক্ষে গোল কনসিড করার পিছনে। তিনি অন্তত দুটো গোলে খুব বাজে রকম ভাবে তিনি, এবারের বলা হচ্ছে যে এবারের বিশ্বকাপটা কিন্তু গোলরক্ষকদের বিশ্বকাপ, ভুজিনিয়া কিংবা না, আপনি যদি বোজিনিয়া সিমনের কথা বলেন কালকে স্পেন টিমের, আপনি যদি কস্তার কথা বলেন সেও দুর্দান্ত খেলেছে, এবং নরওয়ের গোলকিপারের কথা যদি বলেন, মেক্সিকোর গোলকিপারের কথা যদি বলেন, প্যারাগুয়ের গোলকিপারের কথা যদি বলেন, তো এই ওয়ার্ল্ড কাপটা আসলে গোলকিপাররা মানে দে ডিড গুড জব, স্পেশালি যখনই যারা সুযোগ পেয়েছেন এবং তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আপনি মরক্কোর গোলকিপার বোনোর কথা বলতে পারেন, সে এখন পর্যন্ত বেস্ট খেলেছে। তো আসলে ইউএস গোলকিপার আসলে মানে সামহাও হয়তো বা একটা প্রেশার, হয়তো বা তার জন্য এই স্টেজটা প্রথম, আসলে অনেক প্লেয়ারের জন্যই প্রথম। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে বেলজিয়াম যে একটা বড় টিম এবং তারা যে এইরকম লেভেলে খেলে অভ্যস্ত, সেটা কিন্তু প্রমাণ আবার রাখলো। এবং দেখেন তাদের আসলে আমার কাছে মনে হয় যে খেলার মধ্যে কোনো প্রেশার ছিল না, তারা তাদের ভালো ফুটবলটা খেলেছেন। হয়তো বা বল পজিশনে তারা কম পিছিয়ে আছে, কিন্তু গোলে কনভার্ট করা কিন্তু তাদের জন্য ইউএসএ থেকে অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম টিমকে জেতাটা এবং তাদের এই ওয়ার্ল্ড কাপে টিকে থাকাটা খুবই জরুরি। কিন্তু আমি বলবো যে ইউএসএও আসলে খুব ভালো খেলেছেন। তারা আপনার ধরেন গ্রুপ স্টেজে একটা ম্যাচ হেরেছে, তারপরে আবার ভালোভাবে কামব্যাক করেছে। শেষ ম্যাচটা তারা হয়তো বা গুরুত্ব কম দিয়েছে, তুর্কির বিপক্ষে ম্যাচের কথা আপনি বলছিলেন। আমরা একটু সামনের ম্যাচগুলোর দিকে নিশ্চয়ই তাকাতেই পারে। আর্জেন্টিনার বিপক্ষে মিশরের খেলা রয়েছে, স্পিরিটেড মিশর বলাই যায়। এই ম্যাচটা কেমন হবে, এবং কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একটা দারুণ শিক্ষা নিশ্চয়ই নিতে পেরেছে। আমরা এর আগের বিশ্বকাপে সৌদি আরবের হারের পর থেকে যেমনটা দেখেছি যে আর্জেন্টিনার পুরো দলটাই চেঞ্জ হয়ে গেছে, সেই শিক্ষাটা স্কালোনি এই ম্যাচটাতে লাগাবে। এক্স্যাক্টলি ভাইয়া, আপনি একদম রাইট কথা বলেছেন। আমি এটাই মানে বলার চেষ্টা করব, কারণ আপনি যখন একটা এরকম ধাক্কা খাবেন না, এটা দ্যাট মিনস আপনাকে আমি বলবো যে ওয়েক আপ কল হইতে পারে। এটা আসলে পুনর্গঠনভাবে একটা চিন্তা করতে পারে স্কলানি, যেটা কিনা আসলে এখন থেকে স্টার্ট করা উচিত তার। কাকে খেলানো উচিত এবং কোন ফরমেশনে খেলানো উচিত, কোন সময় প্রেস করা উচিত, কোন সময় পায়ে বল রাখা উচিত, এই যে ট্যাকটিক্স ব্যাপারগুলি আছে, এটা স্কলানির এখন আজকে থেকে শুরু করা উচিত। এতদিন আসলে সে ধরেন কিছু হয়তো বা ছোট টিম আপনি বলতে পারেন ওয়ার্ল্ড কাপের অনুযায়ী, তাই না? আপনি আলজেরিয়ার সাথে খেলেছেন, আপনি অস্ট্রিয়ার সাথে খেলেছেন, জর্ডানের সাথে খেলেছেন, আসলে এগুলো তো ছোট টিম হিসাবে। তারপর আপনি কেবো ভার্দে একটা নতুন ওয়ার্ল্ড কাপে এই বছরে এসেছেন, তারা আপনাকে কি টাইট একটা সিচুয়েশনে ফেলেছেন। অল অ্যাবাউট এখন এবং কেপ ভার্দের হিস্ট্রিতে হয়তোবা এরকম ম্যাচ কেপ ভার্দে আদৌ খেলবে কিনা সন্দেহ রয়েছে, কারণ আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা আসবে কিনা এটাও একটা প্রশ্ন, এক্স্যাক্টলি, তাই না? তো কেপ ভার্দে 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ 90 মিনিটে হারেনি,
এক্স্যাক্টলি, তাই না? উরুগুয়ে স্পেনের মতো দলের বিপক্ষে হ্যাঁ। কিন্তু তারা হারেনি। আর্জেন্টিনাকেও 90 মিনিটস ম্যাচ তারা হারাইতে পারেনি। এক্স্যাক্টলি। তো আমি বলবো যে আসলে এখন অল অ্যাবাউট কোচ, টিমটাকে ওইভাবে সাজাইতে হবে, মানে কোনো স্বজনপ্রীতি না, আপনার যেই প্র্যাকটিক্যালি ভালো। এবং স্পেশালি আমি তো চাই লাউতারোকে বসে আলভারেজকে খেলা। জি, নিশ্চয়ই এই প্রসঙ্গটাতে নিশ্চয়ই কথা বলবোই যে স্টার্টিং 11-এ আমার কাছে মনে হয় যে বেশ কয়েকটা পরিবর্তন আসতে যাচ্ছে। আমরা শুনছি, গুঞ্জন শোনা যাচ্ছে যে 3টি অন্ততপক্ষে পরিবর্তন শোনা যাবে। আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আমি রিপন বলছি রাজশাহী থেকে। জি রিপন বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছিল আমাদের যে বর্তমানে যে ক্রীড়াটা রয়েছে, যে লাল কার্ডগুলো পেল এবং লাল কার্ড পাওয়ার পর একটা প্লেয়ার কিভাবে ঢুকলো, সেটা তো আমাদের মনে হচ্ছে যে আমরা বিতর্কতে চলে যাচ্ছি। যেমন ক্রিকেটে যেমন ইন্ডিয়া যা বলে তাই শুনতে চাইতেছি। এমন দেখছি যে জাম যেটা বলছে। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের ব্রাজিলটা হারলো, আমি যদি ইতালি সাপোর্টার, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এরা না থাকলে খেলাটা জমে না। কিন্তু আনসারলি ব্রাজিলের কোচ অনেক হাই প্রোফাইল করে, কিন্তু সে যে ভুলটা করলো, এই ভুলের কারণে কিন্তু ব্রাজিলটা হারলো। কাজ উচিত ছিল যে ফার্স্ট টাইম যে টিমটা হচ্ছিল নেইমারকে নামানো। এই নেইমারকে ছাড়তো। বুঝতে পারছি, আনচেলত্তির সমালোচনা তিনি করছেন এবং তিনি বলছেন যে নেইমারকে আরো আগে নামানো উচিত ছিল। আমরা এই অবশ্য প্রথম প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি শুরুতেই, তারপর আমরা নিশ্চয়ই কথা বলবো এই বিষয়টা নিয়ে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কিছুক্ষণের মধ্যেই দর্শক ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি এই মুহূর্তে আর্জেন্টিনা এবং মিশর ম্যাচ নিয়ে। যেটা বলছিলেন যে একটা ওয়েক আপ কল হতে পারে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা। পরিবর্তনের সম্ভাবনা আমরা ইঙ্গিত পেয়েছি, একাধিক পরিবর্তন হয়তো বা স্টার্টিং 11-এ আসতে পারে। আপনার কাছে কি মনে হয় কেমন হতে পারে একাদশটা? না, আসলে আমার মনে হয় স্পেশালি ডিফেন্সে পরিবর্তন না হতে পারে। মেদিনা সে যদি ফিট থাকে অবশ্যই তাকে ইউজ করবে। তার সাথে রোমেরো, লিসান্দ্রো তো অবশ্যই খেলবে। আর রাইট ব্যাকে আসলে মলিনা খেলবে না মন্টিয়েল খেলবে, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে মলিনাই খেলতে পারে। আর মিডফিল্ডে তো ধরেন এনজো, ম্যাকালিস্টার, ডিপল থাকবে। কিন্তু দুইটা পজিশন, এক হলো নাম্বার 9 লাউতারো এবং তার সাথে নাম্বার 11 আলমাদা। এই দুইজনকে আসলে এই দুইজনের পরিবর্তনে কাকে ইউজ করতে হবে এটা কোচের ডিসিশন নিতে হবে। জি, তো ভাই আমরা ব্রেকে বলছিলাম যে গত বিশ্বকাপে যেমন আমরা একেবারে খুব ভ্যারিয়েশন দেখেছিলাম অন্তত পজিশনিং এর ক্ষেত্রে, এবার তেমনটা অন্ততপক্ষে আর্জেন্টিনা দলে দেখতে পাচ্ছি না। সেই 4-4-2 ফরমেশনে খেলে যাচ্ছেন, এর পেছনে কারণ আসলে 4-4-2 ফরমেশনে খেলার কারণ হলো আপনার স্পেশালি মেসি। কারণ আপনি গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি 4-2-3-1, কারণ 4 জনের সামনে 2টা মিডফিল্ড, তার উপরে 3টা নাম্বার 9 পজিশনে আলভারেজ এবং লাউতারোকে সে ইউজ করেছে। আর রাইট উইংয়ে খেলেছিল মেসি, যে কিনা তখন 4 বছর আগে, এখন তার 39, তখন ছিল তার 34-35। তো সেই ক্ষেত্রে ধরেন তখন তার অ্যাবিলিটিটা, রানিং অ্যাবিলিটিটা এবার থেকে বেশি ছিল। এটা হলো এক, কেন সে 4-2-3-1-এ যেতে পারছে না। আর 4-4-2-তে কেন খেলতেছে, এটা অল অ্যাবাউট মেসি। বিকজ মেসির সাথে যে খেলছে লাউতারো বা আলভারেজ, মেসি যে রানটা করা দরকার সেই রানটা লাউতারো করে দিচ্ছে। এখন যখন বল অপোজিশনের পায়ে থাকে, দেখবেন যে স্পেশালি লাউতারো যদি মাঠে থাকে, সে দেখবেন সব জায়গায় কভার করছে দৌড়ে। আর মেসি যদি উপরে যায়, আস্তে আস্তে হেঁটে তার জায়গাটায় সে এসে দাঁড়াচ্ছেন। দ্যাট মিনস তার মানে এফোর্ট দিতে হচ্ছে না। মেইন কারণ হলো এটা। আর আরেকটা যদি বলতে চান, আমরা তো ডিমারিয়াকে ওয়ার্ল্ড কাপে পাচ্ছি না। যে স্পিড উইথ বলে যাওয়া, ঢোকা, পেনিট্রেট করা, এরকম কিন্তু লেফট উইং স্পেশালি এবার আর্জেন্টিনার কেউকে আমি দেখছি না। যে 1v1 বিট করে ক্রস করা, গোল স্কোরিং করা বা পেনাল্টি নিয়ে দেওয়া। আমার এই 5টা-4টা ম্যাচে আমি এখন পর্যন্ত স্পেশালি লেফট সাইডে আমার মনে হচ্ছে পুরাই জিরো। খালি একটা গোল এসেছেন, সেটাও মেদিনা ক্রস করেছে, মেসি যেটা গোলে কনভার্ট করলো। আর আলমাদার খেলাও সেই রকম মানে নট আপ টু দ্য মার্ক কিছু লাগেনি। না। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে, আপনার কাছে মনে হয় কিনা যে বেশ কয়েকজন ফুটবলার, প্রতিভাবান ফুটবলার কিন্তু আর্জেন্টিনা দলে রয়েছেন। আমি নিকো পাজের কথা বলতে পারি, যদিও তিনি মিডফিল্ডে খেলেন। তারপর আরেকটা নাম না বললে নয়, জুলিয়ানো সিমিওনে। তিনি তার যে ওয়ার্ক রেট, মানে সেটাও তো অনেকটা কভার দিতে পারতেন তিনি। আসলে সিমিওনে এরকম একজন প্লেয়ার যে পজিশনে খেলে, স্পেশালি সে
রাইট উইং ব্যাক হিসেবে খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদে। অ্যাথলেটিকো মাদ্রিদ 3-5-2 ফরমেশনে খেলে, দুইটা উইং ব্যাক থাকে, দুইজনই আপনার একটা স্পেন টিমের লেফট ব্যাক, হয়তোবা সে খেলতে পারছে না, কিন্তু সিমোনে অ্যাথলেটিকো মাদ্রিদের সেই পজিশনে খেলে। আসলে ওই পজিশনটা খেলতে হলে ফরমেশনটা সেইভাবে করতে হবে, চেঞ্জ করতে হবে। যদি তাকে আবার 4-3-3 ফরমেশনে খেলালে সে ওই পজিশনে খেলতে পারবে। কিন্তু এমন ঘটনা হয়েছে আপনার ওই এরিয়াটা তো মেসি ইউজ করে, আপনি হয়তোবা দেখতে পারেন, কিন্তু সিমোনেকে আপনি লেফট সাইডেও খেলাইতে পারবেন, তার সেই অ্যাবিলিটি আছে, রানিং আছে। কিন্তু এখন এই নিকোপাসকে আমার কাছে মনে হয় একটু ইউজ করা উচিত। এক্স্যাক্টলি, এবং তার মধ্যে কিন্তু তিনি খুবই প্রতিভাবান এবং তিনি কন্ট্রোল করতে পারেন অন্তর্পক্ষে, এবং তার ড্রিবলিং না, আপনি যদি তার খেলা দেখেন জর্ডানের সাথে, আসলে সে ম্যাচুর একটা প্লেয়ার শো আমরা দেখেছি তার, যে বল একজনকে বিট করে বলকে মানে স্মুথলি মানে সবকিছু তাই সে করতেছে এবং করার চেষ্টা করতেছে, তার ভিতরে একটা যে ম্যাচুরিটি ভাব এটা কিন্তু বোঝা যাচ্ছে। আসলে হয়তো বা এই ওয়ার্ল্ড কাপে সে টাইমটা বেশি পাবে না, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা দেখবো যে অ্যানাদার সুপারস্টার ফ্রম আর্জেন্টিনা, নিকোপাস। আমাদের সময় একদম শেষের দিকে, আপনার কাছে কি মনে হয় আরও একটা ম্যাচ রয়েছে কলম্বিয়া এবং সুইজারল্যান্ড, আর্জেন্টিনা মিশরের ম্যাচের বাইরেও, এই দুইটা দল, চারটা দল থেকে কোন দুইটা দল উঠবে, এবং যেহেতু তাদের মধ্যেই কোয়ার্টার ফাইনাল খেলাটা হবে? না, আপনি যদি সুইজারল্যান্ড কলম্বিয়ার কথা বলেন, সুইজারল্যান্ডের রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো, এবং তারা পর্যায়ক্রমে ধীরে ধীরে তারা ভালো করেছে, স্পেশালি ফার্স্ট ম্যাচের পরে। এখন কিন্তু তারা তাদের মানে অবস্থান খুবই ভালো একটা পজিশনে আছে, কিন্তু ওই দিক দিয়ে কলম্বিয়াও খারাপ না, তাদের কিছু প্লেয়ার আছে যারা কিনা ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। রবিন ডিয়াজের কথা বলেন, হামেজের কথা বলেন, হামেজ এখনো ফুরিয়ে যায়নি, হি ইজ দ্য ক্যাপ্টেন, আমরা দেখলাম। তো আসলে ঘটনা আছে যে সুইজারল্যান্ড এরকম একটা টিম, তারা স্পেশালি মানে অনেক অনেক বডি কন্ট্যাক্ট ফুটবল খেলা। আপনি যদি দেখেন তাদের রাইট সাইডটা অনেক স্ট্রং। তো আমার কাছে মনে হয় যে একটা 50-50 খেলা হবে। যদি আপনি ডিসাইড করতে বলেন, আমি কলম্বিয়াকে আগে রাখবো, এবং এখান থেকে আর্জেন্টিনা ডেফিনেটলি আর্জেন্টিনাকে আগে রাখবো। জি, এবং আপনার কাছে কি মনে, শেষ পর্যন্ত সেমিফাইনালিস্ট চারটা দলের নাম বলুন এক শব্দে। এখন একটু ডিসাইড করা সম্ভব, তারপরে আপনি যদি বলেন যে ইংল্যান্ড নরওয়ের খেলা পড়ে গেছেন, স্পেন বেলজিয়ামের খেলা, মরক্কো ফ্রান্সের খেলা, তো ওই জায়গা থেকে তো বড় বড় 2-3টা টিমের আউট হয়েই যেতে হবে। জি, তো আপনি ধরেন এখান দিয়ে আমার বেস্ট পসিবিলিটি হলো আর্জেন্টিনা আর ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড তো আর্জেন্টিনাকে ফেস করবে। জি, আমি সেমিফাইনালিস্ট চারটা নাম বলতে চাচ্ছি। ইংল্যান্ড, আর্জেন্টিনা, ওই দিক দিয়ে হলো আপনার ফ্রান্স এন্ড স্পেন। নিশ্চয়ই আমাদের সময় এটা আমি একদম ওয়ার্ল্ড কাপের শুরুতে বলেছি, সময় অবশ্যই এখনো পর্যন্ত যেহেতু মিলে গেছে, আপনার পরবর্তী প্রেডিকশন নিশ্চয়ই মিলবে, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।